হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা জেনারেল নলেজ নিয়ে যে ক্লাসটি শুরু করেছিলাম, কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ এবং তার উত্তর আলোচনা করেছিলাম ইন ডিটেলসে। তো সেটারই আজকে পঞ্চম ক্লাস। তোমরা যারা যারা এখনো দেখোনি তারা গিয়ে ওই ক্লাসগুলো দেখে নিও। আর আমি চেষ্টা করেছি বিগত বছরের যে কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো আলোচনা করার, যেগুলো পরীক্ষাতে আমাদের এসেছিল ইম্পর্টেন্ট কোশ্চেন জিকে থেকে। তো চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। দেখো, প্রথম প্রশ্নটাতে আমাদের কি বলেছে, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন বাঁধের কাছে অবস্থিত। এখানেই কিন্তু আমরা আরেকটা কোশ্চেন পেয়ে গেলাম যে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি, স্ট্যাচু অফ ইউনিটি। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখো, এই কোশ্চেনটা কিসে এসেছিল, আমাদের এসএসসি সিজিএল 2019-এ এসেছিল। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো। দেখো, এবারে অপশনগুলো দেখে নিই আমরা। ভাকরানাঙ্গাল বাঁধ, সর্দার সরোবর বাঁধ, টেহরি বাঁধ আর হীরাকুদ বাঁধ। কোনটা হবে অপশন আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের সর্দার সরোবর বাঁধ। সর্দার সরোবর বাঁধটাই হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার যদি আমি তোমাদেরকে বলি যে ভাকরানাঙ্গাল বাঁধ এবং টেহরি বাঁধ এবং হীরাকুদ বাঁধ সম্পর্কে কিছু তথ্য। আর আচ্ছা, আমি এটা বলে নিই, সর্দার সরোবর বাঁধটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বল্লভভাই সর্দার বল্লভভাই প্যাটেলের। সর্দার বল্লভভাই প্যাটেল। সম্মান দেওয়ার জন্য ওনাকে মানে এটা বানানো হয়েছিল। সম্মানের জন্য কিন্তু এটা বানানো হয়েছিল সর্দার সরোবর বাঁধটি, যেটির উচ্চতা হয়ে যাচ্ছে 192 মিটার। একশো বিরানব্বই মিটার উচ্চতা, সরি এখানে লিখছি না, উচ্চতা হয়ে যাচ্ছে 192 মিটার। আচ্ছা, এটি কি কোথায় অবস্থিত যদি আমাদের কোশ্চেনে দেয়, এটি কিন্তু আমাদের নর্মদা নদীর তীরে অবস্থিত, গুজরাটে। হ্যাঁ, গুজরাটে কিন্তু এটি অবস্থিত। সর্দার সরোবর বাঁধটি নর্মদা নদীর তীরে গুজরাটে অবস্থিত। তো আর বাদ বাকি যেগুলো আমরা সেটা নিয়ে যদি একটু বলি, ভাকরা নাঙ্গাল বাঁধ, এটা নিয়ে যদি আমরা একটু বলি তাহলে হয়ে যাচ্ছে এটি মানে ভারতের দ্বিতীয় বৃহত্তম, ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ। যেটা কিন্তু কি হয়েছিল বলতো, আমাদের কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত ও পাঞ্জাবে। পাঞ্জাবে অবস্থিত, পাঞ্জাবে। এটি কিন্তু আমাদের ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, অনেক সময় দিয়ে দেয়। আর এটি কোন নদীর তীরে যদি আমরা বলতে যাই, এটি হচ্ছে সতলুজ, সতলুজ নদীর ওপর। এটি অবস্থিত। 3 নাম্বার হচ্ছে টেহরি বাঁধ, যেটা হচ্ছে কি টেহরি, সরি টেহরি বাঁধটা কি, টেহরি বাঁধটা হয়ে যাচ্ছে আমাদের ভারতের সবচেয়ে উচ্চতম, মানে
ভারতের উচ্চতম বাঁধ। ভারতের উচ্চতম বাঁধ হয়ে যাচ্ছে আমাদের টেহরি। আর এটি হচ্ছে কোথায় অবস্থিত বলতো? উত্তরাখণ্ডে অবস্থিত। এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। তোমাদেরকে এটাও প্রশ্ন দিতে পারে টেহরি বাঁধটি কোথায় অবস্থিত, তাই জন্য আমি কিন্তু তোমাদের লিখিয়ে দিলাম টেহরি বাঁধটি কিন্তু আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। এটি কিন্তু ভারতের উচ্চতম বাঁধ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হীরাকুদ। হীরাকুদ বাঁধ, এটা যদি আমরা লিখতে চাই সেটা হচ্ছে কি পৃথিবীর, এটা হচ্ছে কিন্তু বিশ্বের পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ। পৃথিবীর বৃহত্তম মাটির তৈরি বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। এটি কিন্তু হচ্ছে আমাদের কোথায় যদি আমরা বলতে যাই তাহলে হয়ে যাচ্ছে এটি মহানদী, উড়িষ্যার যে মহানদী রয়েছে, উড়িষ্যার মহানদী। আর এই টেহরি বাঁধটার কথা যদি বলতে চাই এটি কোথায় অবস্থিত? টেহরি বাঁধটি কিন্তু উত্তরাখণ্ডে, আমি বললাম এই যে উত্তরাখণ্ডে অবস্থিত। হ্যাঁ, আর এটি মানে ভারতের কিন্তু উচ্চতম বাঁধ, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো চলো এরপরে নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। এই হলো আমাদের প্রথম কোশ্চেন, যেখান থেকে কিন্তু আমরা বাদ বাকি যেগুলো এক্সট্রা কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করলাম। তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো কি বলেছে, ভারতের সংসদের উচ্চ কক্ষের নাম কি? ভারতের সংসদের উচ্চ কক্ষের নাম, ভারতের মানে যে কোনো সংসদে দুটি কক্ষ রয়েছে, মানে ভারতের সংসদে দুটি কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ। এবারে উচ্চ কক্ষ কোনটা, নিম্ন কক্ষ কোনটা, এটা কিন্তু দেখো আমাদের ইউপিএসসি প্রিলিমস এর কোশ্চেন এসেছিল 2020 সালে। তারপরে এটাও বুঝতে পারছো কতটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো রাজ্যসভা আছে, লোকসভা, বিধানসভা, বিধান পরিষদ, চারটে অপশন আমাদের দিয়েছে। সঠিক উত্তরটি কিন্তু আমাদের হয়ে যাবে রাজ্যসভা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের রাজ্যসভা। এটি হচ্ছে কিন্তু সংসদের উচ্চ পদ, এই উচ্চ কক্ষ, উচ্চ কক্ষের নাম, উচ্চ কক্ষ করাটাই উচিত। আর এই লোকসভাটি হয়ে যাচ্ছে সংসদের নিম্ন কক্ষ। আচ্ছা, এই বিধানসভা যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের আইন যে সভা রয়েছে, রাজ্যের আইনসভা নিম্নকক্ষ। আর এই বিধান পরিষদ যেটা সেটা হচ্ছে রাজ্যের আইনসভার উচ্চ কক্ষ। এইটা কিন্তু না সব জায়গাতে থাকে না, বিধান পরিষদটা কিন্তু কয়েকটা রাজ্যেই আমাদের রয়েছে উচ্চ কক্ষটা, ওই বিধানসভার উচ্চ কক্ষ মানে বিধান পরিষদটা। তো এই হলো আমাদের চারটে অপশন, তার মধ্যে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, রাজ্যসভা, সংসদের উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। এই বুঝতে পারলে তোমরা, এই কোশ্চেনটা ছিল ইউপিএসসি প্রিলিমসে এসেছিল 2020 সালে। তো দেখো এরপর নেক্সট কোশ্চেনটায় আমরা যাই। দেখো কি বলেছে, ভারতের কোন রাজ্যে লোকসভার মাত্র একটি আসন রয়েছে? ভারতের কোন রাজ্যে লোকসভার মাত্র একটি আসন রয়েছে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আরআরবি এনটিপিসির কোশ্চেন, 2018-তে এসেছিল। দেখো এটা হচ্ছে কি রাজস্থান, মধ্যপ্রদেশ, আর হচ্ছে সিকিম আর উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি কিন্তু আমাদের হয়ে যাবে অপশন সি, সিকিম। সিকিমে কিন্তু আমাদের একটি মাত্র আসন রয়েছে, একটি আসন। আর রাজস্থান, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে কি উত্তরপ্রদেশে হচ্ছে সব থেকে বেশি, সবচেয়ে বেশি আসন, যেটি হচ্ছে কত 84, সরি 80টি, 80টি কিন্তু, হ্যাঁ 80টি আসন।
আচ্ছা, এবারে আমরা রাজস্থান যদি দেখি, রাজস্থানে আসন সংখ্যা হচ্ছে 25টি, আর মধ্যপ্রদেশের আসন সংখ্যা হয়ে যাচ্ছে 29টি। এই হলো আমাদের মানে কোন রাজ্যে কোন কটি আসন রয়েছে সেটি আমি দিয়ে দিলাম, বাদ বাকি যেগুলো অপশনে ছিল সেগুলোরও। কিন্তু আমাদের যেহেতু এখানে কোশ্চেন আছে একটি আসন, সেটা কিন্তু আমাদের সিকিমের রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো, কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার কে আবিষ্কার করেন? এসএসসি সিএইচএসএল 2022 এর কোশ্চেন। অ্যালান টুরিং, চার্লস ব্যাবেজ, থমাস এডিসন আর নিকোলা টেসলা। এটা কিন্তু আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা আমরা অনেকেই জানি, চার্লস ব্যাবেজ হচ্ছেন আমাদের কম্পিউটারের আবিষ্কর্তা, তাকে কম্পিউটারের জনকও বলা হয় চার্লস ব্যাবেজকে। তিনি কত সালে কম্পিউটার করেছিলেন বলতো? 1837 খ্রিস্টাব্দে। 1837 খ্রিস্টাব্দে তিনি প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার যেটা, সেটার ধারণা দেন চার্লস ব্যাবেজ। আচ্ছা, এই নিয়ে এবারে বলি, অ্যালান টুরিং হচ্ছে অ্যালান টুরিং। ইনি হচ্ছেন আমাদের যে আধুনিক কম্পিউটার পথিকৃৎ। ইনি হচ্ছেন পথিকৃৎ, মানে এর হাত ধরেই আমাদের আধুনিক কম্পিউটার কিন্তু এসেছিল। কিন্তু ইনি কম্পিউটারের আবিষ্কর্তা নন, এই জন্য এই অপশনটা হবে না। থমাস এডিসন হচ্ছেন, থমাস এডিসন। থমাস এডিসন কি করেছিলেন? বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্ব এবং ফোনোগ্রাফি। ইনি হচ্ছেন বৈদ্যুতিক বাল্ব এবং ফোনোগ্রাফির আবিষ্কারক। আচ্ছা, আর একজন আছেন, উনি কে? নিকোলা টেসলা। নিকোলা টেসলা উনি কিন্তু কি এসি বিদ্যুৎ যে আছে না আমাদের, এসি ডিসি, ওই এসি বিদ্যুৎ ও রেডিও প্রযুক্তির উন্নয়ন করেছেন। এই হলো আমাদের নিকোলা টেসলা এবং থমাস এডিসন, আর হচ্ছেন অ্যালান টুরিং এর মানে ব্যাপারে একটু তোমাদেরকে জানিয়ে দিলাম। এনারা কি কি মানে কিসের সাথে কি কিসের দ্বারা পরিচিত। তো এই গেল আমাদের 4 নম্বর প্রশ্ন। আমাদের কিন্তু কম্পিউটার আবিষ্কর্তা চার্লস ব্যাবেজ। তোমাদের যদি বলে কত সালে তৈরি করা হয়েছিল, 1837, সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো, এখানে দিয়েছে ফ্রান্সের রাজধানী কি? ফ্রান্সের রাজধানী ভেরি, মানে এই ধরনের আমরা কিন্তু ক্লাস এর পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের রাজ্য এবং মানে রাজ্য এবং রাজধানী নিয়ে একটি তোমাদের ক্লাস দিয়ে দেবো। রাষ্ট্র এবং রাজধানী বলা উচিত আমাদের, দেশ এবং তাদের রাজধানী নিয়ে। তো চলো আজকে আমরা দেখে নিই ফ্রান্সের রাজধানী কোনটি। ফ্রান্সের রাজধানী হয়ে যাচ্ছে, দেখো অপশন, এটা আমাদের এসএসসি জিডি তে এসেছিল 2021-এ। বার্লিন আছে, বার্লিন, মাদ্রিদ, রোম আর প্যারিস। বার্লিন, মাদ্রিদ, রোম, প্যারিস। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন ডি, প্যারিস। প্যারিস হচ্ছে আমাদের ফ্রান্সের রাজধানী। আমরা যদি একটু দেখি বার্লিন, মাদ্রিদ এবং রোম কার কার। বার্লিন হচ্ছে জার্মানি, মাদ্রিদ হচ্ছে স্পেন,
ইতালি হচ্ছে রোম হচ্ছে ইতালি, আর এটা হয়ে যাচ্ছে প্যারিস হচ্ছে ফ্রান্স। বোঝা গেল? এটা বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী, মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী, রোম হচ্ছে ইতালির রাজধানী, আর প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। এই গেল আমাদের 5 নম্বর কোশ্চেন। চলো 6 নম্বর কোশ্চেন আমরা দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শেষ হয়? ইউপিএসসি সিডিএস 2017 কোশ্চেন। 1942, 1945, 1948, 1950। কোন অ্যান্সারটা হবে? 1945 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 1945 কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1945। কারণ আমাদের 1942 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সালটা যদি আমি বলি তোমাদের 1939 থেকে 1945, 1939 থেকে কিন্তু 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তো 1942 তার মধ্যেই পড়ছে, তার মানে তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। আচ্ছা 1945 কিন্তু শেষ হয়। আচ্ছা 1948 হচ্ছে কি ভারতের স্বাধীনতার পরের বছর। আর 1950 কি হয়েছিল বলতো? 1950 কিন্তু কোরিয়ান যুদ্ধ স্টার্ট হয়েছিল। কোরিয়ান যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল আমাদের 1950 সালে। তো আমাদের সালটা কিন্তু তোমরা মনে রাখবে 1939 থেকে 1945। আচ্ছা আমি যদি বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে মানে হেরে গেছিল বা কে কোন দেশ হার স্বীকার করে নিয়েছিল, সেটা হচ্ছে কিন্তু জাপান। জাপান জাপান কিন্তু মানে আত্মসমর্পণ করে। এটা কিন্তু মাথায় রাখবে। তো চলো এরপরে নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো কি বলেছে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? আরআরবি গ্রুপ ডি 2019, আরআরবি গ্রুপ ডি 2019 এর কোশ্চেন। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি। সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এবারে বাকিগুলো যদি আমি দেখি, এটা হচ্ছে ফার্স্ট। আচ্ছা শনি হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে ফিফথ, আর এটা হচ্ছে সব থেকে ছোট, এইট। আহ এটা হচ্ছে সব থেকে ছোট, হ্যাঁ। তো চলো এরপর নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। এইটটা বলবো না, এটি কিন্তু সব থেকে ছোট, এটাই মাথায় রাখবে। আহ চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো কি বলেছে, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? এটা আমাদের এসএসসি স্টেনোগ্রাফারে এসেছে 2018-তে। জাপানের মুদ্রা ইউএন, সরি ইউয়ান, ইয়েন, ওন, রিঙ্গিত। তো আমরা যদি সঠিক উত্তরটি আগে দেখে নিই, সেটা হচ্ছে কি বলতো, আমাদের ইয়েন হচ্ছে সঠিক উত্তর, ইয়েন। জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। বাকিগুলো যদি আমরা দেখি কোন দেশে মানে কোনটি কোন দেশের মুদ্রা, সেগুলি হচ্ছে ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা, ওন ওন হচ্ছে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া, রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা।
আর ইয়েনটা হচ্ছে জাপানের। এই গেল আমাদের মুদ্রা নিয়ে। আমি তোমাদেরকে একটা ক্লাস দিয়ে দেবো দেশ এবং তাদের মুদ্রা নিয়ে। আহ, তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা আপাতত দেখে নিই। এখন 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে? আধুনিক পদার্থবিজ্ঞানের জনক ইউপিএসসি সিএএফই পিএফ 2019-এর কোশ্চেন। তো স্যার অপশন দেখো আমাদের কি আছে, আইজাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, গ্যালিলিও গ্যালিলি আর নিলস বোর। আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা যদি একটু দেখি আইজাক নিউটন কে, উনিও পদার্থবিজ্ঞানেরই মানুষ, স্যার আইজাক নিউটন। আমরা নিউটনের 3টে সূত্র পড়েছি না, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, উনি কিন্তু তৈরি করেছিলেন, স্যার আইজাক নিউটন। ইনি হচ্ছেন শাস্ত্রীয় বলবিজ্ঞানের জনক। আচ্ছা, আর হচ্ছেন গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি আর একটা হচ্ছে নিলস বোর না? আচ্ছা, গ্যালিলিও গ্যালিলি হচ্ছেন জ্যোতির্বিজ্ঞানের পথিকৃৎ ছিলেন তিনি। জ্যোতির্বিজ্ঞান। আর নিলস বোর হচ্ছেন, উনি কি করেছিলেন বলতো, পরমাণু তত্ত্বের, মানে পরমাণু মডেল তৈরি, পারমাণবিক মডেল তৈরি করেন। পারমাণবিক মডেল তৈরি করেন হচ্ছে কি নিলস বোর। আর আমাদের আইনস্টাইন হচ্ছেন পদার্থবিজ্ঞানের জনক। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোন মহাসাগরকে শান্ত মহাসাগর বলা হয়? কোন মহাসাগরকে শান্ত মহাসাগর বলা হয় এটা অনেকেই জানো। প্রশান্ত মহাসাগরকে কিন্তু আমরা শান্ত মহাসাগর বলি। এখানে অপশনগুলো, বাদ বাকি অপশনগুলো দেখি, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক। নামেও আছে শান্ত এখানে, তাই এটি অপশন সিটা মনে রাখতে আমাদের সুবিধা হবে। প্রশান্ত মহাসাগরকে কিন্তু আমাদের বলা হয়, এটি কিন্তু এসএসসি সিপিওর 2016-র কোশ্চেন একটা। তো প্রশান্ত মহাসাগর হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটি কিন্তু আমাদের সব থেকে বড় এবং গভীরতম মহাসাগর, বৃহত্তম এবং গভীরতম বলতে পারো, বৃহত্তম ও গভীরতম মহাসাগর। আর আর্কটিক মহাসাগর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে একটি খুব শীত হিমপ্রধান মানে বরফ আচ্ছাদিত, বরফ আচ্ছাদিত কিন্তু, হ্যাঁ, এটি কিন্তু বরফ দ্বারা মানে পরিবেষ্টিত একটি মহাসাগর, আর্কটিক মহাসাগর। আচ্ছা, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। আর খুব যদি ঝড়প্রবণ মহাসাগর তোমাদেরকে জিজ্ঞেস করে, ঝড়প্রবণ এটা হচ্ছে আটলান্টিক, হচ্ছে ঝড়প্রবণ। আর ভারত মহাসাগর তো মানে ভারতীয় উপমহাদেশের পাশে অবস্থিত, এটা জানো। এই গেল আমাদের 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করে দিও। কোথাও যদি কোনো
কোশ্চেনে কোনো জায়গায় তোমাদের মনে হয়েছে যে প্রবলেম আছে, তাহলে আমাদেরকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমরা ওটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।